বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সাতিয়ামতলা সুরবনকাঠি মাধ্যমিক বিদ্যালয়, যশোর সদর যশোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই কুরম কুরম এই শব্দটির সাথে সবাই পরিচিত কম বেশি। কুরম মানে কি? পরপর পরপর সাজানো। যেমন মুদিখানার দোকানদার তার জিনিস সুন্দর করে সাজিয়ে রাখে, আবার কোনো স্থানে ছোট থেকে বড়, আবার শিশু থেকে বৃদ্ধ, হালকা থেকে ভারী সাজায় রাখে। এর কারণ আছে দৃষ্টিনন্দন করার জন্য। আবার আমাদের যখন স্কুল চলে তখন আমরা স্কুল শুরু হওয়ার আগে যে অ্যাসেম্বলিটা করি, সেই অ্যাসেম্বলি আমরা কিভাবে সাজাই? ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যায়। এটা কি? এটা হচ্ছে কুরম। এটাকে বলে কুরম। তো বন্ধুরা, বলতো আজকে আমি কি সম্পর্কে তোমাদের ক্লাস নিতে চাই? তাহলে এই কুরম যে জিনিসটা আছে সেই ক্লাসটা নিতে চাই। আর সেটা কোন অধ্যায় আছে বা কুরমের কি আছে? আরো একটা জিনিস, সেটা হচ্ছে ধারা। সেটা হচ্ছে ধারা। কেমন ধারা? আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13.1 এবং 13.2, এখানে দুইটি অনুশীলনী। এই দুইটি অনুশীলনী 13.1 আছে সমান্তর ধারা, আর 13.2 আছে গুণন্ত ধারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের ধারা সম্পর্কে বা ক্রম সম্পর্কে বুঝলাম। আমার এখন দরকার যে সমান্তর ধারা কাকে বলে। তাই সমান্তর ধারা কি? যে কোনো পদের পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে সমান্তর ধারা। আরেকটা জিনিস বলতে পারি যে সমান্তর ধারা বিয়োগ প্রক্রিয়ায় সবসময় সমান হয়। তাছাড়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সমান্তর ধারা আর গুণন্ত ধারা এটা বুঝবো কিভাবে? সমান্তর ধারা আর গুণন্ত ধারা বুঝতে হলে যে বিয়োগ প্রক্রিয়ায় যদি সব জায়গায় সমান হয়, অর্থাৎ যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সমান হয়, তাহলে সেটা সমান্তর ধারা। আর গুণন্ত ধারা আছে তার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সমান হয়, অর্থাৎ অনুপাত মানে কি? ভাগ। তাহলে আমরা এটা বলতে পারি যে সমান্তর ধারা চিনতে হলে যদি বিয়োগ প্রক্রিয়ায় সব জায়গায় সমান হয় তাহলে সেটা হচ্ছে সমান্তর ধারা। আর যদি গুণন্ত ধারা কিভাবে চিনব? যদি গুণন্ত ধারা ভাগ প্রক্রিয়ায় সব জায়গায় পদগুলো সমান হয় তাহলে সেটা হচ্ছে গুণন্ত ধারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা ধারা দেখি যে আসলে এটা কেমন ভাবে চিনব। মনে করো একটা ধারা আছে 1 + 3 + 5 + 7 + 1। তাহলে এখানে প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, চতুর্থ পদ 7। আমরা কি বলেছি সংজ্ঞায়? যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য, যে কোনো পদ। তাহলে আমরা যদি এই ধারাটা সমান্তর ধারা কি গুণন্ত ধারা, তাহলে কিভাবে টেস্ট করবো বা কিভাবে পরীক্ষা করব বা কিভাবে চিনব? তাহলে দেখো, আমাদের সমান্তর ধারা লিখতে হয় দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত? 3 - 1 = 2। এইবার আমরা আরেকটা পদ দেখি, পরেরটা। এবার তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। তাহলে তৃতীয় পদ কত? 5, দ্বিতীয় পদ কত? 3, 2। এই ক্ষেত্রে 2 বের হয়েছে। আরেকটা দেখি, চতুর্থ পদ
মাইনাস তৃতীয় পদ, চতুর্থ পদ কত 7, তৃতীয় পদ 5, তাহলে বিয়োগ করো 2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি পেলাম, যে আমরা যে পদ কটা পেলাম বিয়োগ করে করে সব জায়গায় সমান, অর্থাৎ তাহলে আমরা সেই সংজ্ঞার সাথে আমাদের মিল আছে, যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে আমরা সমানতা ধারা বলতে পারি। এখন আমি তোমাদের এই 13.1 একটা অঙ্ক আজকে দেখাবো। সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 8 নম্বর অঙ্ক। ওখানে প্রশ্ন আছে কোন সমান্তর ধারার m তম পদ n আর n তম পদ m হলে ধারা, আমি প্রশ্নটা একটু লিখি, কোন সমান্তর ধারার m তম পদ এর এবং n তম পদ ধারা m প্লাস n তম পদ বা নির্ণয় করো। প্রশ্নটা কি হলো, কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারার m প্লাস n তম পদ কত অথবা নির্ণয় করো। এখন এই প্রশ্নের সাথে আমি আরেকটা প্রশ্ন দেখো লিখি, কোন সমান্তর ধারার m তম পদ m স্কয়ার এবং n তম পদ m স্কয়ার হলে ধারা m প্লাস n তম পদ কত। আবার আমি দেখতে পারি কোন সমান্তর ধারা p তম পদ স্কয়ার এবং তম পদ স্কয়ার হলে ধারা p প্লাস q তম পদ কত, অথবা p প্লাস q পদের এত পদের সমষ্টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবসময় মনে রাখতে হবে যে একটা অঙ্কর পাশাপাশি আর অন্য ওই নিয়মের অন্যান্য অঙ্ক কিভাবে করতে হবে বা কিভাবে আসতে পারে, প্রশ্ন সংযোজন করতে পারে, সেই বিষয়ে আমাদের মাথায় চিন্তাধারা থাকতে হবে। তো দেখো আমাদের পাঠ্য বইয়ে প্রশ্ন আছে কোন সমান্তর ধারার m তম পদ হচ্ছে n আর এবং n তম পদ হচ্ছে m হলে ধারার m প্লাস n তম পদ কত। এবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটা প্রশ্ন লিখেছি যে কোন সমান্তর ধারার m তম পদ m স্কয়ার এবং n তম পদ n স্কয়ার হলে ধারার m প্লাস n তম পদ কত। আরেকটা প্রশ্ন লিখেছি আমি, কোন সমান্তর ধারার p তম পদ p স্কয়ার এবং q তম পদ q স্কয়ার হলে ধারার p প্লাস q তম পদ কত। অথবা এর সাথে আরেকটু জোড়া দিতে পারে, এটা না দিয়ে বলতে পারে অথবা p প্লাস q পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে যদি তমসায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অধ্যায়ের অঙ্ক করতে হলে আমাদের দুটো সূত্র মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তমসূত্র আর সমষ্টির সূত্র।
তা আমি এখানে সূত্র দুটো দেখাবো। এখন প্রশ্ন দেখো সবই এক। যদি আমি এই প্রথম প্রশ্নটা পারি ভালোভাবে পাঠ্য বইয়ের এই বইটা এই প্রশ্নটা, তাহলে আমি এই বাদ বাকি যে প্রশ্ন কটা আছে এ কটা আমি সহজে পারবো। অথবা এর বাইরেও যদি কোনো প্রশ্ন সংশোধন করে তাহলে আমরা সেই প্রশ্ন উত্তর করতে পারবো। এই অভিজ্ঞতা আমাদের অর্জন করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমি আজকে তোমাদের এই 2 নম্বর প্রশ্নটার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্ক করতে গেলে যদি কোনো সংখ্যা দেওয়া না থাকে, এরকম যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম পদ সবসময় এ দিয়ে শনাক্ত করতে হয়, আর সাধারণত সবসময় টি দিয়ে। এটা মাথায় রাখতে হবে। যদি মনে করো এরকম একটা ধারা দেওয়া থাকলো 3, 5, 7 + 9, এরকম মনে করো একটা যদি ধারা দেওয়া থাকে, তাহলে সবসময় প্রথম পদ আমরা এ দিয়ে প্রকাশ করব। কেমন? যে প্রথম পদ a = 3, প্রথম পদ a = 3, এবং সাধারণ অন্তর b = লিখতে পারি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ 5 - 3, তাহলে লিখব 2। তাহলে আমরা যদি এরকম একটা ধারা দেওয়া থাকে 3 + 5 + 7 + 9, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথম পদ কি দিয়ে প্রকাশ করব? a সমান লিখব যে প্রথম পদ a = 3, আর সাধারণত b সমান লিখব দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ 5, প্রথম পদ 3, তাহলে হলো 2। এখন এরকম যদি ধারা দেওয়া না থাকে, এরকম যদি থাকে যে কোনো সমান্তর ধারা m তম পদ m² আর n তম পদ n², সেই ক্ষেত্রে স্যার আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা প্রথম পদ a ধরে নেব আর সাধারণত d ধরে নেব। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের অঙ্ক করতে গিয়ে আমাদের দুটো সূত্র প্রয়োজন। সেই দুটো সূত্র, প্রথম সূত্র আছে তম। কেমন? n ধারা n তম পদ সমান a + n - 1 * b, আর দুইতম ধারার n পদের সমষ্টি এর সাথে প্রকাশ করতে হয় n/2 * 2a + n - 1 * তাহলে আমরা দুটো সূত্র কি? একটা সূত্র আছে তম পদ। যদি বলে m + n তম পদ অথবা 29টি পদের সমষ্টি, যখন 29টি পদের সমষ্টি বা 10টি পদের সমষ্টি নির্ণয় করো, সেই ক্ষেত্রে সমষ্টির সূত্র যখন বলবে তখন এই নিচের সূত্র আমরা প্রয়োগ করব। আর যদি বলে m + n তম পদ, p + q তম পদ, এরকম যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা উপরের সূত্র প্রয়োগ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের তম পদের সূত্র কি? ধারা n তম পদের সূত্র হলো a + n - 1 * d, আর সমষ্টির সূত্র কি? ধারার n পদের সমষ্টি Sn = n/2 * 2a + n - 1 * d। এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে এই সূত্র দুটো অবশ্যই মাথায় রাখতে হবে, নাইতে সূত্র না জানলে অঙ্ক করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলো যাই অঙ্কে। আমাদের অঙ্কটা আছে কি? কোন সমান্তর ধারার m তম পদ m² আর n তম পদ n² হলে ধারার m + n তম পদ কত? প্রশ্ন লিখে দিলাম আমি। তাহলে লিখব আমরা সমাধান। মনে করি সমান্তর ধারার প্রথম পদ দিয়ে সাধারণ অন্তর ধারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে একটু খেয়াল করো যে ধারার n তম পদ a + n - 1 * d, এখন একটু ভালো করে
খেয়াল করো এখানে n লিখেছি বলে আমার এখানে n - 1 হয়েছে। a এবং d ফিক্সড, a এবং d ফিক্সড। এখানে n লিখেছি বলে n - 1 হয়েছে। এখানে যদি p লিখতাম, n এর জায়গায় মনে করো p লিখতাম, তাহলে p - 1। এখানে যদি x লিখতাম তাহলে x - 1। এখানে যদি m লিখতাম তাহলে এখানে লিখতাম m - 1। a এবং d কিন্তু ফিক্সড, এটা মাথায় রাখতে হবে। তাহলে ধারার m তম পদ কি হবে? ধারার m তম পদ সমান a প্লাস m - 1 ইনটু d, বা m স্কয়ার সমান a প্লাস md মাইনাস d, অতএব a প্লাস md মাইনাস d m স্কয়ার। এক নম্বর সূত্র পক্ষান্তর করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, ধারার m তম পদ লিখলাম সূত্র। আমার m তম পদ প্রশ্নই আছে m স্কয়ার, a একক দিয়ে আর এই d এর সাথে গুণ করে দিলাম। d m এর সাথে গুণ করে md, a মাইনাস মাইনাস এই d 1 এর সাথে গুণ করে d। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে, ব্র্যাকেটের ভিতরে যা আছে এই d সবকটার সাথে ব্র্যাকেটের ভিতরে যে করা থাকবে সবার সাথে গুণ করতে হবে। তাহলে এই d প্রথমে m এর সাথে গুণ করো, তাহলে md, a মাইনাস মাইনাস এই d 1 এর সাথে গুণ করো d। এবার কি করলাম? পক্ষান্তর করলাম, রাইট সাইডটা লেফট সাইড নিয়ে আসলাম, লেফট সাইডটা রাইট সাইড নিয়ে গেলাম। সমীকরণ 1। আবার ধারা n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d, বা n তম পদ ছিল n স্কয়ার a প্লাস md মাইনাস d, অতএব a প্লাস md মাইনাস d সমান n স্কয়ার। সমীকরণ 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। এখন এই সমীকরণ দুটো কি করব? সমীকরণ দুটো বিয়োগ করব। এক নম্বর সমীকরণ ছিল কি a প্লাস md মাইনাস d সমান m স্কয়ার। দুই নম্বর সমীকরণ a প্লাস md মাইনাস d m স্কয়ার। সমীকরণ দুটো পরপর লিখলাম। এখন বিয়োগ করলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয়, আর যোগ করলে চিহ্ন পরিবর্তন করা লাগে না। তাহলে এটাকে মাইনাস দিলাম, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন এই চিহ্ন পরিবর্তন করবো, এটা আমরা অনেক আগে শিখেছি, তারপর আরেকবার বলি। এই নিচের চিহ্নের সাথে তুলনা করব। এই নিচে কি চিহ্ন আছে? যদি প্লাস থাকে তাহলে মাইনাস দেবো, আর যখন এই মাইনাস দেবো তখন এই প্লাসের কোনো দাম নেই। এ প্রতি এ কাটা, এই ডি কাটা, তাহলে এমডি মাইনাস এলডি সমান এম স্কয়ার মাইনাস এম স্কয়ার। এখানে ডি এম মাইনাস এম, এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করি কমন কিভাবে লিখতে যায়। এই দুটো মিলে আমি কমন নিছি, তাহলে কমন নেওয়ার নিয়ম হচ্ছে যা দিয়ে জায়গায় থাকবে তার মধ্যে সমান অথবা ছোটটা, যদি সমান থাকে সমানটা নেব, আর যদি না থাকে ছোট বড় থাকে তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে ছোটটা নিতে হবে, আর যদি সমান থাকে তাহলে সমানটাই নিলে হবে, কোনো সমস্যা নেই। এক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো এই পাশে এম স্কয়ার মানে আছে, এন স্কয়ার আছে, এটা কিন্তু বীজগণিতে একটা সূত্রের সাথে মিলে গেছে। কি সূত্র? সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান লেখা যায় এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। আমি সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এম প্লাস এন ইনটু এম মাইনাস এন, বা বি সমান সমান এম প্লাস এন আর এম মাইনাস এন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এই পাশে আছে ডি ইনটু, এই ডি কিন্তু এই ইনটু এর সাথে গুণ অবস্থা আছে, আর এই পাশে যদি গুণ অবস্থায় থাকে তাহলে এই পাশে ভাগ হবে। এটাকে কাটা, অর্থাৎ ডি সমান এম প্লাস এন। তাহলে আমরা ডির মান পেয়ে গেলাম, ডির মান
পেয়ে গেলাম। আমাদের প্রশ্নটা ছিল যে ধারার m প্লাস n তম পদ নির্ণয় করো। তাহলে এবার আমরা সেই জায়গায় যাব। অর্থাৎ ধারা m প্লাস n আমরা এবার সেই সূত্র লিখলাম। আমাদের বের করতে হবে যে ধারার m প্লাস n তম পদ কত। তাহলে এতক্ষণ যে জিনিসটা করলাম সেটা হচ্ছে আমরা ডির মান বের করার জন্য এতক্ষণ করলাম, যে সমীকরণ একাধিক বিয়োগ করলাম, ওখান থেকে কাজ করে আমরা ডির মান বের করে নিলাম। এবার সরাসরি আমরা চলে গেলাম যে ধারার m প্লাস n তম পদ কত। তাহলে সেই জায়গায় আমি ধারার m প্লাস n তম পদের সূত্র লিখলাম। সূত্র লিখে দেখো কি করি, a প্লাস mb প্লাস nb মাইনাস b, এখান থেকে a প্লাস md মাইনাস b প্লাস mb। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইবার a কত a, md কত mb আর a b টা এই জায়গায় নেব। এখন তোমরা একটু খেয়াল করো, এটা কিন্তু এক নম্বর সমীকরণ ছিল। a প্লাস md মাইনাস d সমান সমান ছিল m স্কয়ার, এটা কিন্তু এক নম্বর সমীকরণে ছিল। তাহলে আমরা সেই জায়গায় m সমান সমান আমরা m স্কয়ার লিখে দিলাম প্লাস এই n এর প্রতি n আর এই যে d আছে, এই যে d আছে, এই d এর মান আমরা কোথায় বের করে রেখেছি, নিচে বের করে রেখেছি। দেখো m প্লাস n, d এর মান কত বের করে রেখেছি, m প্লাস n। এই d জায়গায় আমরা m প্লাস n লিখে দিলাম, m স্কয়ার প্লাস এই n দিয়ে দুটোর সাথে গুণ করব mn প্লাস n স্কয়ার। এবার কি করলাম, এই n প্রতি n আর এই d এর মান আমরা এখানে লিখেছি m প্লাস n। এই m স্কয়ার এই n দিয়ে দুটোর সাথে গুণ করো, n প্রথমে m এর সাথে গুণ করো, তাহলে mn এই প্লাস এই n আর এই n গুণ করো, তাহলে n স্কয়ার। এখন আমার উত্তর হয়ে গেল। তাহলে ধারার m প্লাস n তম পদ কত হলো, m স্কয়ার প্লাস পদ না m প্লাস n তম পদ নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের উত্তর হলো কত, m স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে এই অধ্যায়ে কি কি শিখলাম। এই অধ্যায়ে হচ্ছে ক্রম শব্দটার সাথে আমরা পরিচিত সবাই, সে সম্পর্কে জানলাম। পরপর সাজানো বা আমরা যে অ্যাসেম্বলি করি বা দোকানে জিনিসপত্র রাখি, ঘরের জিনিসপত্র রাখি, দৃষ্টিনন্দন করার জন্য আমরা সুন্দর করে সাজিয়ে রাখি, ছোট থেকে বড় আস্তে আস্তে করে রাখি। বা কি করি, শিশু থেকে বৃদ্ধ দিকে যাই, এইভাবে এটাই হচ্ছে ক্রম। আর ক্রম থেকে আমরা কি করেছি, আমরা একটা ধারা আসলাম। আমাদের যে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের গণিত পাঠ্য বইয়ের যে 11.1 এবং 13.1 এবং 13.2 যে অনুশীলন আছে, সেটা আছে একটা সমান্তর ধারা আর একটা আছে গুণন্তর ধারা। আজকে আমরা সমান্তর ধারা কি তাও শিখেছি। এবং সমান্তর ধারার অঙ্ক করতে গেলে আমাদের দুটো সূত্র লাগবে, একটা আছে তমস সূত্র, একটা আছে সমষ্টির সূত্র। তা তমস সূত্র শিখলাম এবং সমষ্টির সূত্র শিখলাম। এবং পাশাপাশি এই অঙ্ক করতে গেলে প্রথম পদকে আমরা সবসময় এ দিয়ে শনাক্ত করি, আর সাধারণত সবসময় ডি দিয়ে শনাক্ত করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।